পিআরের ধারণা নেই ৫৬% মানুষের। জরিপের তথ্য, নির্বাচন পদ্ধতির সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর, বলেছেন প্রেস সচিব। রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না, বললেন ডক্টর মঈন খান। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। রিজার্ভ চুরির $৮ কোটি আদালতের আদেশে ফিলিপাইনের ব্যাংক থেকে বাজেয়াপ্ত। চট্টগ্রামের সাইফুজ্জামানের অর্থ পাচারের 23 বস্তা নথি জব্দ। ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিমের। ভোট ইঞ্জিনিয়ারিং হলে বিসিবি ঘেরাও, ইশরাক হোসেনের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই দেশের ৫৬% মানুষের, বলছে গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপ। এই জরিপে ৬৯.৯% বিশ্বাস অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন পিআর না বিদ্যমান পদ্ধতিতে হবে, সরকার নয় রাজনৈতিক দলগুলোই নেবে এই সিদ্ধান্ত। দেশের ৯৫% মানুষ ভোট দিতে চায়। জরিপের এমন তথ্যকে ভালো ইঙ্গিত বলেও মনে করেন তিনি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর বিভেদ এখন আলোচনার টেবিল থেকে রাজনীতির মাঠে। পিআরের দাবিতে রাজধানী সহ সারা দেশে কর্মসূচি পালন করেছে জামাতে ইসলামী সহ আরো বেশ কয়েকটি ইসলামী দল। এমন বাস্তবতায় গবেষণা সংস্থা ইনোভেশনের জরিপে উঠে এসেছে, আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না ৫৬% মানুষ। পিআর চায় ২১.৮% এবং এ পদ্ধতিতে নির্বাচন চায় না ২২.২%। জরিপে অংশ নেয় ১০,৪১৩ জন, যাদের ৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। মতামত যাই আসুক, সরকার বিষয়টি ছেড়ে দিয়েছে রাজনৈতিক দলগুলোর উপর। আমরা আপার হাউস বলি, লোয়ার হাউস বলি, পরের ব্যাপার, কিন্তু এটা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। বিকজ 60% পিপল আর নট এট অল, মানে দে ডোন্ট নো ইভেন হোয়াট ইজ পিআর। নলেজ বেসড যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমাদের মনোযোগটুকু রাজপথে শুধু সরিয়ে নেওয়ার এক ধরনের ষড়যন্ত্র, তাছাড়া কিছু না বলে আমি মনে করি। কোন পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস। এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। প্রেস সচিব বলেন, গেল 14 মাসে ৮০% মানুষের সমর্থন অন্তর্বর্তী সরকারের জন্য সন্তোষজনক। যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক উত্তরণে যেতে সরকার প্রস্তুত। ভোট দিতে চাওয়াটা খুবই একটা ইনক্লুসিভ একটা রেজাল্ট দিচ্ছে। সবাই মানে এটা ধরে নিয়েছে যে উইদাউট পতিত স্বৈরাচারও ইলেকশনটা ভালো হবে। 95% ভোট দিতে চাচ্ছে। তাদের যদি সেরকম বড় একটা সাপোর্ট থাকতো, তাহলে তো একটা বড় অংশ বলতো যে না, আমরা ভোটই দিব না, ভোটটা একটা রিগড হবে, ঠিক না? ইটস এ বিগ, এটা তো একটা রিফ্লেকশন। তাহলে বোঝা যাচ্ছে যে পুরো বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে কি ধরনের হত্যাকাণ্ড তারা করেছে। তবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে বলে উঠে এসেছে এ জরিপে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা ২রা অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা বিগত ১ বছরে দেশে সংগঠিত সংস্কার ও আসন্ন জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। এছাড়া ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিজ ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে 4 জন রাজনৈতিক নেতা থাকছেন। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, দেশের ধনী শ্রেণী দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। দুর্নীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী ফুলে ফেঁপে উঠেছে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকার যে পরিমাণ লুটপাট করেছে তা দিয়ে 100টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। বাংলাদেশের উন্নয়নের জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। জিয়াউর রহমান একজন সৎ ও আদর্শবান নেতা ছিলেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তার বিরুদ্ধে দুর্নীতি বা অসততার অভিযোগ আওয়ামী লীগও কোনোদিন আনতে পারেনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীতে যারা বিনিয়োগ করতে চায় তারা নির্বাচনের অপেক্ষায় আছে। রোববার সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। আমির খসরু বলেন, অর্থনীতিকে রক্ষা সবাই মিলে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি বিনিয়োগের সম্ভাবনা রক্ষা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এলডিসিতে উত্তোলন স্থগিত করা প্রয়োজন। এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি উত্তোলন স্থগিত নয়, বরং প্রয়োজন পেছানো। এই মুহূর্তে এলডিসি উত্তোলনের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। বৈঠকে 11 জন শীর্ষ ব্যবসায়ী নেতা অংশ নেন। নির্বাচনের বিষয়ে বাংলাদেশে যারা ব্যবসায়ীটা আছে, বিদেশি বিনিয়োগকারীরা আছে, আগামীতে যারা বিনিয়োগ করতে চাচ্ছে, সকলের একটাই কথা যে সকলে নির্বাচনের অপেক্ষায় আছে। একেবারে পরিষ্কার ভাষায় বলছে, তাদের সমস্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচন না হওয়া পর্যন্ত, এবং নির্বাচনের পরবর্তী সময়ে তাদের যে বিনিয়োগের বিষয়টা বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে। নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করতে নির্বাচনের জন্য। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই। সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য, এবং 3 বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে, আমরা এখনো প্রস্তুত না। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, জাতীয় ঐক্যমাত্র নিয়ে কাজ চললেও এটি কোথায় গিয়ে শেষ হবে তা কেউ জানে না। বলেন, দেশের অর্থনীতিকে আমরা কোথায় নিয়ে যেতে চাই সে বিষয়ে ঐক্য করা দরকার। ব্যবসায়ী ও পেশাজীবীদের 3-4 মাসের একটি কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে এসে সেটি করার পরামর্শ দেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। রাজধানীর তেজগাঁওয়ে অটোমোবাইলস অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ার 2025-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, নিজস্ব সক্ষমতার উপর ভিত্তি করে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মালিকদের এগিয়ে যেতে হবে। যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। শুধু শেখ হাসিনা নয়, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। তবে দলীয়ভাবে বিচারের সুযোগ আইনে থাকলেও এ নিয়ে কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত গালমান শফি রিপোর্টে। জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলার অন্যতম সাক্ষী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার ট্রাইব্যুনাল একে সাক্ষ্য দেন। পরে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেন। আওয়ামী লীগকে অবশ্যই দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে, বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। এটা আমরা বারবারই বলেছি। আওয়ামী লীগের এখন যে রাজনৈতিক কার্যক্রম অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কোনো স্থায়ী সমাধান না। আওয়ামী লীগকে বিচারের আওতায় এনেই তাকে যদি আমরা নিষিদ্ধ করতে পারি, এবং শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাথে যারা ফ্যাসিবাদের দোসর ছিল তাদের সবাইকে আসলে বিচারের আওতায় এনে এর রাজনৈতিক এবং আইনগতভাবে এর সমাধান করতে হবে। আইনে দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ ট্রাইব্যুনালে রয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে, ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে, সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসাবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসাবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে।
সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, আমরা এখনো সিদ্ধান্ত নেই। এদিকে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দেন শিক্ষার্থী সিয়াম আহসান আয়ান। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আওয়ামী লীগের প্রত্যেকজন নেতাকর্মী, এমপি, মন্ত্রী সকলের সুষ্ঠু বিচার এবং শুধু আবু সাইদ হত্যা না, প্রত্যেকটা জুলাই বিপ্লবের শহীদের হত্যার বিচার এবং সুষ্ঠু ফাঁসি আমি চাই। এর আগে সকালে এ মামলায় গ্রেফতার 6 জনকে এবং শেখ হাসিনার মামলার রাজসাক্ষী ও গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের মিছিল থেকে কাউকে গ্রেফতার করলেই অর্থ পুরস্কার, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এমন তথ্যের বিষয়ে ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান, গুরুতর আসামি গ্রেফতার করলেই ডিএমপির বিধিতে অর্থ পুরস্কারের ঘোষণা আছে। তাই ভালো কাজকে সব সময় উৎসাহিত করে পুলিশ। এছাড়া মোহাম্মদপুর থেকে পুলিশের 3 ঊর্ধ্বতন কর্মকর্তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাদের ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 8 নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার সংবাদ সম্মেলনে ডিএমপির ডিসি মিডিয়া জানান, গ্রেফতারকৃতরা ঝটিকা মিছিল, বিভিন্ন স্থান হতে লোক সরবরাহ ও অর্থ সহায়তা করত। কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদেরকে পুরস্কৃত করার বিধান রয়েছে। এখানে উল্লেখ বিশেষভাবে কোনো একটা কাজের জন্য ওরকম আপনি যে কথাটা বললেন যে ওয়ার্ল্ডের বার্তা, বিষয়টা আমার জানা নেই। তবে যে কোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে বিধান সেটা আমাদের রয়েছে এবং এটা আইনের ভেতরেই নিয়মের মধ্যে থেকে আমরা করে থাকি। এদিকে শুক্রবার মোহাম্মদপুর জোন থেকে কাজে সন্তুষ্ট না হওয়ায় ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে বদলির কারণ জানান তিনি। শুক্রবার দিন একইভাবে মোহাম্মদপুর থানায় আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস স্টাফ যান এবং সেখানে গিয়ে ফোর্স এবং অফিসারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং এক পর্যায়ে আমাদের কিছু পুলিশ সদস্য তাদের কাজকর্মে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে বিকেলবেলা মোহাম্মদপুর জোনাল এসসি এবং মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর অপারেশনস এবং ওই সময়ের ডিউটি অফিসার, এই 3 জনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এছাড়া জেনেভা ক্যাম্প থেকে মাদক উদ্ধার ও 40 জন মাদক কারবারিকে গ্রেফতার এবং উত্তরা বিলকিস হত্যায় জড়িত তার স্বামী বাবুল সহ 1 আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের মধ্যে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে থাকা $8 কোটি 10 লাখ বাজেয়াপ্ত করা হয়েছে। প্রায় 9 বছর পর বাংলাদেশ ব্যাংকে সাইবার জালিয়াতি ঘটনায় আদালতের এই রায় বাস্তবায়নকে বড় সাফল্য হিসেবে দেখছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, চুরি হওয়া রিজার্ভের পুরো অর্থই ফেরত আনা সম্ভব। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 2016 সালের 4 ফেব্রুয়ারি কম্পিউটার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10 কোটি 10 লাখ $1,623 চুরি হয়, যার পুরো অর্থটাই চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপাইনের জুয়ার আসরে। এই ঘটনার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। চুরি হওয়া $2 কোটি শ্রীলঙ্কা থেকে ফেরত আনতে পারলেও ফিলিপাইনে থাকা অর্থ রয়ে যায় অধরায়। তবে দীর্ঘ 9 বছর পর অবশেষে রিজার্ভ চুরির ওই অর্থ আদালতের নির্দেশে বাজেয়াপ্ত করা হয়েছে দেশটিতে। বিকালে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এই তথ্য জানান অপরাধ তদন্ত বিভাগ। এই $81 মিলিয়ন যেটা লন্ডার্ড হয়েছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, দ্য রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি ফিলিপাইন্স, এটাকে এখন কনফিসকেশনের অর্ডারটা এসেছে। যে প্রথমবারের মতো বাংলাদেশে এটি হলো। এই অর্থ, সুমুদে অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত কার্যক্রমগুলো অব্যাহত থাকবে এবং সিআইডির স্মার্ট টিম অফিসাররা দীর্ঘ প্রচেষ্টার এবং আইনি লড়াইয়ের মাধ্যমের পরে এটি অর্জিত হয়েছে। এটা আমার মনে করি আজকে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত সুসংবাদ। এটি আমাদের যে মেইন রিজার্ভের $81 মিলিয়ন যেটা পাচার হয়েছিল, এই পাচারকৃত অর্থটাকে, সম্পূর্ণ অর্থটাকে কনফিসকেশন করা হয়েছে। রিজার্ভের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণে আরও সময় লাগবে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার আইনজীবী এহসানুল হক সমাজি।
আদেশ প্রাপ্তির পরবর্তীতে কিছু প্রসিডিউরাল কাজ রয়েছে, তবে হ্যাঁ, যেহেতু এটি একটি স্পেশাল কোর্টের অর্ডার অর্থাৎ স্পেশাল জাজের অর্ডার, এই অর্ডারটা দ্রুততার সাথে তামিল করার যাদের দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই তামিলের ক্ষেত্রে অবহেলা করবেন না। আর যদি সেই ক্ষেত্রে কোনো অবহেলা হয় তাহলে আইন অনুসারে সেই অবহেলার কারণেও তাদেরকেও আদালতের নিকট জবাবদিহিতা করতে। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং মামলায় সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কেউ জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সিআইডি। বাধ্য হবে, খুব সহজে এটা ফেরত আসবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী পলাতক সাইফুজ্জামান চৌধুরীর কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চট্টগ্রামে শনিবার রাতভর অভিযান চালিয়ে তার স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে দেশ বিদেশে সম্পদের 23 বস্তা নথি উদ্ধার করা হয়েছে। এদিকে দুদকের মামলায় রবিবার সাইফুজ্জামান চৌধুরী দম্পতির বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর থেকে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অর্থ পাচারে সহযোগিতা করতেন আব্দুল আজিজ। তার দেশের সম্পদ দেখভালের দায়িত্বে ছিলেন আরামিড গ্রুপের এজিএম উৎপল পাল। 17 সেপ্টেম্বর রাতে তাদের দুইজনকে গ্রেফতার করেছে দুদক। আজিজ ও উৎপলের কাছ থেকে পাওয়া সেই নথিতে মিলেছে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পদের তথ্য। আদালতের আদেশে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদের ফলে 23 বস্তা নথির সন্ধান পাওয়া যায়। দুদক কর্মকর্তা জানান, পরপর 3 দিনের অভিযানের পর এসব নথি উদ্ধার সম্ভব হয়েছে। এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেল দুদক। সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান, তার ড্রাইভার কর্ণফুলী থানায় অধীন রয়েছেন, ওনার বাড়িতে এই আমরা এই লুকায় রাখা ডকুমেন্টগুলো উদ্ধারের জন্য গত বৃহস্পতিবার রাতেও অভিযান চালাইছি। তো আমরা যাওয়ার আধা ঘন্টা আগে ওগুলো সব করা হয়েছে। তো পরবর্তীতে এই আমরা গতকালকে অভিযান চালাইছি, চালায় অনেকগুলো তথ্য সংগ্রহ করছি। আবার আজকে রাত আমরা 3টার পরে অভিযান চালাইছি। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালা বন্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত 24 জুলাই 31 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আদালতে আবেদন করা হয় 18 সেপ্টেম্বর। রবিবার শুনানি শেষে আদালতে আবেদন মঞ্জুর হয়। বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয়, তখন দুর্নীতি দমন কমিশন তার এই ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছে। সাইফুজ্জামান এবং রুখমিলার বিরুদ্ধে ইতিমধ্যে 7টি মামলা রুজু হয়েছে। এই মামলাগুলোর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 125 কোটি টাকা। এই মামলাগুলোর তদন্ত আমরা চলমান রেখেছি। বিভিন্ন দেশের সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচার সহ কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির নানা তথ্য পেয়েছে দুদক। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অন্যদিকে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের কেবল বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র পাসপোর্টই ছিল না, তিনি এদেশের একজন নিয়মিত করদাতাও ছিলেন। বাংলাদেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া গেছে, টিউলিপ অন্তত 1 দশক ধরে নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন। সেখানে আয়ের খাত হিসেবে ব্যবসা বা পেশার বিষয়টিও উল্লেখ করেছেন। নির্দিষ্ট ব্যবসা বা পেশার কথা না উল্লেখ থাকলেও একটি অর্থ বছরে মাছের ব্যবসার কথা উল্লেখ আছে। টিউলিপের নামে ঢাকার গুলশানে একটি ফ্ল্যাটও রয়েছে, কিন্তু আয়কর নথিতে ওই ফ্ল্যাটের কথা তিনি উল্লেখ করেননি। বাংলাদেশের নাগরিক হিসেবে নিয়মিত আয়কর দেয়া এবং নিজ নামে ফ্ল্যাট নিবন্ধন সহ বেশ কিছু বিষয়ে টিউলিপের আইনজীবীর কাছে 2 দফায় জানতে চেয়েও কোনো জবাব পায়নি বাংলাদেশের সংবাদ মাধ্যমটি। তবে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ইস্যুতে
টিউলিপের একজন মুখপাত্র দাবি করেছেন, বাংলাদেশ কর্তৃপক্ষ টিউলিপের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কুৎসা রটাচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিশ্রুতি রক্ষা করে ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এই স্বীকৃতির পরও গাজায় বর্বর অভিযান না থামানোর চরম বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকের আগে আনুষ্ঠানিক এই ঘোষণা বিশেষ তাৎপর্য বহন করছে। এই ঘোষণা দেওয়ার সময় ফিলিস্তিনের স্বাধীনতা আর দুই রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের প্রতি ব্রিটিশদের প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পাশাপাশি সতর্ক করে বলেছেন, এটি হামাসের জন্য উপহার হিসেবে দেখার কোনো সুযোগ নেই। একই পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণায় সমন্বিত বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া, যেখানে বলা হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় অব্যাহত চেষ্টার অংশ এই ঘোষণা। এবারই প্রথম G7 জোটভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দিল কানাডা ও যুক্তরাজ্য। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স অ্যাকাউন্টে ফিলিস্তিনিদের জন্য সুখবর দিয়ে বলেছেন, এই অঞ্চলের শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য দেয়া প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ এটি। একে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই স্বীকৃতি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতিসংঘ এবং গোটা বিশ্বের বিরুদ্ধে প্রয়োজনে একাই লড়বে ইসরায়েল। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে সরকারের পক্ষ থেকে প্রভাব খাটানো হচ্ছে। তার মতে সরকার ইলেকশন নয়, সিলেকশন চায়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম। আর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আহ্বায়ক ইশরাক হোসেন বলেন, কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা হলে প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে। মনির হোসেন খানের রিপোর্ট। বিসিবি ইলেকশন নিয়ে গরম ক্রিকেট পাড়া, চলছে ভোটের হিসাব নিকাশ, কাউন্সিলরদের নিয়ে চলছে রশি টানাটানি, এমনকি নিজের পাল্লা ভারী করতে দফায় দফায় চলছে কাউন্সিলর পরিবর্তন। এরই মধ্যে দুইবার পরিবর্তন করা হয়েছে কাউন্সিলরশিপের তালিকা জমা দেওয়ার তারিখ। এর সবই হচ্ছে সরকারের নির্দেশে, যার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিভাগ, জেলা ও ক্লাব সংগঠকরা। এবারের বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল, দুইজনই সাবেক অধিনায়ক। বুলবুল আবার বর্তমান বোর্ড সভাপতি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তামিমের। কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না। ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে? উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না। তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন, তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন। তামিম ইকবালের অভিযোগের আঙুল সরাসরি সরকারের দিকে। তার মতে যাকে খুশি সরিয়ে দিয়ে নিজেদের পছন্দের লোক বসিয়ে ইলেকশন হয় না, হয় সিলেকশন। তার আশা নির্বাচনে পক্ষপাতিত্ব থাকবে না। যখন যাকে ইচ্ছা অ্যাডহক কমিটির থেকে সরায় দিয়ে অ্যাডহক কমিটিতে ইনক্লুড করা, তো এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে চান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। ইট শুড বি ওপেন ফর এভরিওয়ান। আমার প্রশ্নটা হলো যে এই গভর্নমেন্টের পক্ষপাতী হওয়ার দরকারটা কি? এখানে আমি আসি, আরেকজন আসুক বা আরেকজন আসুক, সবাই তো ওনাদেরই লোক। এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত। ওনাদের কেন পক্ষ থাকবে? স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে? এটা ভেরি এভিডেন্ট। আমাদের বিসিবি প্রেসিডেন্টই বলেছেন, যদি স্পোর্টস অ্যাডভাইজার চান তাহলেই উনি ইলেকশন করবেন। ক্লাব সংগঠকদের প্রতিনিধি ইশরাক হোসেন দাবি করেন, সরকার যেভাবে বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছে সেটা গঠনতন্ত্র বিরোধী। বিসিবি নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বর্তমান সরকার একটি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার। তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে বিভিন্নভাবে জড়িয়ে তারা এখানে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। এটা নিয়ে যদি আর বেশি বাড়াবাড়ি করা হয়, প্রয়োজনে বিসিবি ঘেরাও দেওয়া হবে, কিন্তু কোনোভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিসিবি দখল করবে যাতে ভবিষ্যতে একটা পার্টির লোকজন সেখানে তারা কর্তৃত্ব করতে পারে, আর আমরা সেটা বসে দেখব, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। এটা আমরা কোনোভাবেই হতে দিব না। এটা আমাদের স্পষ্ট বার্তা। সংগঠকদের আশঙ্কা, নির্বাচন বানচাল করে ভিন্ন পথে ক্ষমতায় থাকতেই কাউন্সিলরশিপ নিয়ে নয়ছয় করছে সরকার। আমরা সেই বিসিবি চাই যেখানে যারা জেনুইন স্পোর্টস এনথুজিয়াস্ট, জেনুইন স্পোর্টসম্যান, যারা ক্রীড়ার মধ্যে ক্রীড়াকে ভালোবাসে, তারা যেন বিসিবিতে ইনভলভ হয়।
এখানে যেন কোনো ম্যানুফ্যাকচার্ড ইলেকশন না হয়। ওনারা যদি একটা বিসিবি ইলেকশন নিয়ে এই ধরনের প্রবণতা দেখান তাহলে জাতীয় নির্বাচনে ওনারা কি করবেন? সংবাদ সম্মেলন থেকে জানানো হয় কাউন্সিলরশিপ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ষড়যন্ত্রের মোকাবেলায় এরই মধ্যে আইনি লড়াইয়ের পদক্ষেপ নিয়েছেন তারা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। শুভ মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দিনক্ষণ গণনা শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল উৎসব শুরু হবে। এবছর সারা দেশে 33,355টি মণ্ডপে পূজা উদযাপিত হবে। এর মধ্যে রাজধানীতে পূজা হবে 258টি মণ্ডপে। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের, ক্যামেরায় পলাশ তালুকদার। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পুরাণ মতে দেবী দুর্গা যেদিন মহিষাসুর বধের দায়িত্ব পেয়েছিলেন সেই দিনটি মহালয়া। রবিবার দেবীপক্ষের সূচনা লগ্নে দেশের বিভিন্ন মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে দুর্গা দেবীকে পৃথিবীতে আহ্বান জানানো হয়। তবে মূল উৎসবের শুরু হবে ষষ্ঠীর দিন থেকে। ছোটবেলা থেকে বরাবরই আমরা টিভি স্ক্রিনে মহালয়াটা দেখে আসছি। এরকমভাবে লাইভ প্রোগ্রামে আসলে আমার কখনো আসা হয় নাই, এবারই প্রথম। তো এসে সবাইকে দেখতে অনেক লোক এসছে, খুব ভালো লাগছে। এতদিনের অপেক্ষাটা আনন্দের। পুজো আসছে, আজকে থেকে পুজো এসে গেছে, এই ফিলিংটা আসলে আরেকটু বেশি আনন্দের। সপ্তমী পরবো গ্রিন কালারের জামা, অষ্টমী পরবো ব্লু কালারের জামা, এরকম মিলিয়ে সাজগুজ করবো। বাঙালি হিন্দুর কাছে দেবী দুর্গা সকল অশুভ শক্তির বিনাশের প্রতীক, মহামায়া অসীম শক্তির উৎস। যাতে সুষ্ঠুভাবে আমরা সবাই মিলে পূজাটা উদযাপন করতে পারি, এটাই প্রত্যাশা। সকল ধর্ম সব মিলিয়ে, বর্ণ মিলিয়ে আমরা যে একটি দারুণ কালচার নিয়ে আমরা থাকি, সেটা যেন অব্যাহত থাকে। মায়ের কাছে চাওয়ার যে আমাদের দেশের সমৃদ্ধিতে আমরা যেন সবাই একসাথে এগিয়ে যেতে পারি। ছোট থেকে আমরা যখন রেডিওতে শুনেছি তখন একটা আবেগ সৃষ্টি হতো আমাদের মধ্যে, কিন্তু যখন এটা বাস্তবে আমরা স্টেজে ফুটিয়ে তুলি সেটাকে, তখন আরও বেশি আবেগের সৃষ্টি হয়। 1 বছর পর দেবী আসছেন, দেবীকে বরণ করে নিতে প্রস্তুত দেশের হিন্দু সম্প্রদায়। দেবীর আগমনের মধ্য দিয়ে বিশ্বের শান্তির বার্তা ছড়িয়ে পড়বে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দুর্গাপূজা সামনে রেখে কাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরোপুরি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার কার্যক্রমের শুরু থেকেই নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। বলেন, ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পূজার মর্যাদাও রক্ষা করতে হবে। উৎসব মুখর পরিবেশেই দেশের হিন্দু ধর্মাবলম্বীরা পূজা উদযাপন করতে পারবেন বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে, ইউনিয়ন থেকে সব পর্যায়ে নিরাপত্তা ও পরিবেশ নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোকে ঘিরে মাদকের প্রভাব বাড়ছে। পাশাপাশি বিভিন্ন কৃষি পণ্য পাচার হচ্ছে। দেশ থেকে যায় ভালো পণ্য, আসে মাদক। তবে মাদক সমূলে বিনষ্ট করার চেষ্টা চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাইনুদ্দিনের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভ্যন্তরীণ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই ঘটনায় নিরপেক্ষ প্রক্রিয়ায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সুপারিশ করেছে সিন্ডিকেট। এদিকে দোষীদের শাস্তির দাবিতে কাল থেকে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে সিন্ডিকেট সভা শেষে তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ইফতেখারুল আলম মাসুদ। তিনি জানান, পোষ্য কোটা উপাচার্যের দেয়া সিদ্ধান্তই স্থগিতাদেশ বহাল রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এদিকে অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষকের ওপর হামলার সাথে জড়িতদের দৃশ্যমান বিচার না হওয়ায় কাল থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা। এর আগে সকাল থেকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীর অবস্থান নেয় প্রশাসনিক ভবনের পাশে লিচু তলায়। তাদের কর্মসূচি কমপ্লিট শাটডাউনের আওতায় পড়বে না বলে জানানো হয়। অন্যদিকে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন হবে কি না এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবার রাতে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন। আজকে যেটা করেছেন সিন্ডিকেটে সেটাও লোক দেখানো। এই তদন্ত কমিটি কোনোদিন আলোর মুখ দেখবে না। আমরা এই সন্ত্রাসী গোষ্ঠীর
দৃষ্টান্তমূলক শাস্তি না দেখা পর্যন্ত, দৃশ্যমান না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকব এবং আগামীকাল থেকে যতদিন পর্যন্ত এর সুবিচার না পাবো ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক সকল কাজ থেকে আমরা পুরা শাটডাউন এবং বিরত থাকব। পরিস্থিতি বিবেচনা করার জন্য আমরা পূর্ণাঙ্গ কমিশন আজকে বসেছিলাম এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। নির্বাচন 25 তারিখের ডেট, আমাদের যে পূর্ববর্তী শিডিউল আছে সেই শিডিউলেই আমরা আছি। আমাদের প্রস্তুতি শেষের পথে। আমরা আগামীকালকে জানাতে পারবো যে আমাদের এই নির্বাচনটি 25 তারিখে আমরা করতে পারবো কিনা। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, হাসিনার পতনের জুলাই আন্দোলনে এমন কোনো দিন ছিল না যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে ছিল না। দুপুরে টাঙ্গাইল মহিলা দলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি বলেন, কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠে পড়ে লেগেছে। বিএনপি দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাইলেও কিছু দল এতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের সাথে রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল মহিলা দলের। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে মহিলা দল প্রস্তুত রয়েছে। যে জুলাই বিপ্লবের যে আন্দোলনগুলো গেল, মূল দল বা যুবদল বা অঙ্গ সংগঠন মানে জানি সবাই মাঠে নেমেছে, কিন্তু এমন কোনো দিন নাই যে জাতীয়তাবাদী মহিলা দল মাঠে নামে অন্যায় প্রতিবাদের জন্য। তো সবার আগে কিন্তু জাতীয়তাবাদী মহলই থাকে এবং দল থাকে এবং তারা সার্বক্ষণিকভাবে প্রস্তুত যে কোনো নির্বাচনে বা যে কোনো দলের বা মানে দেশের যে কোনো বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য জাতীয়তাবাদী মহিলা দল সদা প্রস্তুত। গ্রাহকদের আস্থা ধরে রাখার পাশাপাশি আগামীতে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সিবিসি বিজনেস কনক্লেভ 2025-এর আয়োজন করেছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী, নীতি নির্ধারক, কূটনীতিক ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সহযোগিতা এবং কৌশলগত সংলাপ গড়ে তোলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশের প্রবৃদ্ধি, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকের প্রতিশ্রুতি তুলে ধরেন কমার্শিয়াল ব্যাংক অফ সিলন পিএলসির গ্লোবাল চেয়ারম্যান শারহান মোহসিন। মূলত গ্রাহকদের প্রাধান্য দিতে এই আয়োজনের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিদ মিওয়ানাগে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ দেশের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। So main idea is always to greet customers and share our grow with them. I feel like the Bangladesh is shaping up well, and though they have a slight side setback, they have very much potential, and I think it's going to be, it's only if it is just we can't say any, it's like a slowdown, which we can't compare with the Sri Lankan situation here. Just a slow down for a while, and certainly they will be catch up surely by the next year. বিগত 17 বছরে সাতক্ষীরা জেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন প্রকল্প না নেওয়ায় বৈষম্যের প্রতিবাদ এবং ন্যায্য অধিকার আদায়ের দাবিতে ঢাকা নাগরিক সমাবেশ করেছে জেলাবাসী। রবিবার সকালে সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের আয়োজনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ওই সমাবেশ হয়। সাতক্ষীরায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন, দেশের রেল নেটওয়ার্কে যুক্ত করা, সুন্দরবন ঘিরে টেকসই ইকো ট্যুরিজম গড়ে তোলা, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ, পূর্ণাঙ্গ আন্তর্জাতিক স্থলবন্দর বাস্তবায়ন আর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু দাবি জানান বক্তারা। সাতক্ষীরা উন্নয়ন সমন্বয় ফোরামের সভাপতি ইকবাল মাসুদের সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি প্রকৌশলী আবুল কাশেম ও সাতক্ষীরা জেলা সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ অনেকে। আমরা যে দাবিগুলো জানাচ্ছি তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে সরকারের যে অবকাঠামো উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে সাতক্ষীরা জেলাকে অন্তর্ভুক্ত করা। একমাত্র জেলা সাতক্ষীরা যেটা সড়ক পথে আপনার সুন্দরবন ভ্রমণ করার সুযোগ আছে। অন্য জেলাগুলোতে যেতে গেলে আপনাকে নদী পথে যেতে হবে। তো এখানে যদি আমরা রাস্তাঘাট উন্নয়ন করি, ইকো ট্যুরিজম যদি আমরা শুরু করতে পারি, তাহলে অবশ্যই আমরা মনে করি যে সাতক্ষীরা জেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। তো প্রক্রিয়াগতভাবে আমরা জেলা প্রশাসকের সাথে দাবি জানিয়েছি, আমরা মন্ত্রণালয়ের দাবি জানিয়েছি, কিন্তু অতীতেও জানিয়েছি, কিন্তু সেটা কর্ণকুহারে পৌঁছায়নি সরকারের। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
তৃণমূল জনগোষ্ঠীর জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায় বিচার নিশ্চিতে ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে গ্রামীণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের সেবা প্রচারের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। উদ্বোধনী বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি। প্রকল্প পরিচিতি ও শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেন্ডার অ্যানালিস্ট শামিমা আক্তার শাম্মী। অনুষ্ঠানে ইউএনডিপির অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আনোয়ারুল হক সহ জাতীয় পর্যায়ের নীতি নির্ধারক, আইন বিশেষজ্ঞ, গণমাধ্যম কর্মী, শিক্ষাবিদ ও উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা একমত হন, গ্রাম আদালতের সেবা আরও জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক হলে ন্যায় বিচার সহজলভ্য হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুত করা এনডিসি 3.0 বাস্তবায়নে মোট 116.8 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। জানান, এটি কেবল নিঃসরণ হ্রাসের লক্ষ্য নয়, বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। উন্মুক্ত আলোচনায় দেশি বিদেশি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীর কাউলায় মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন। এ সময় 5 শতাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বক্তারা কয়েকটি দল পিয়ার পদ্ধতি নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন। অনুষ্ঠানে ঢাকা 18 আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে আশুলিয়ায়। দুপুরে টঙ্গাবাড়ি এলাকায় ব্যবসায়ী সানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় হেভি ইকুইপমেন্ট ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত নানান জটিলতা ও সমস্যা সমাধানের লক্ষ্য নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন পাওয়ার ভিশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পিআরের ধারণা নেই 56% মানুষের জরিপের তথ্য। নির্বাচন পদ্ধতির সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর, বলেছেন প্রেস সচিব। রাতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না, বললেন ডক্টর মঈন খান। চূড়ান্ত নিষিদ্ধ করে আওয়ামী লীগের বিচার দাবি নাহিদের। রিজার্ভ চুরির $8 কোটি আদালতের আদেশে ফিলিপাইনের ব্যাংক থেকে বাজেয়াপ্ত। চট্টগ্রামে সাইফুজ্জামানের অর্থ পাচারের 23 বস্তা নথি জব্দ। ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ ফিলিস্তিনি কর্তৃপক্ষের। বিসিবি নির্বাচনে সরকার ও বোর্ড সভাপতির প্রভাব খাটানোর অভিযোগ তামিমের। ভোট ইঞ্জিনিয়ারিং হলে বিসিবি ঘেরাও, ইশরাক হোসেনের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।